ইউরোপা লিগের ফাইনালে অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দের অসাধারণ পারফরমেন্সের পর লিওনেল স্কালোনি কিন্তু একটা মধুর সমস্যায় পড়ছে। এই সমস্যাটা তার নাম দেওয়া যায় আর্জেন্টিনার ঐতিহ্যগত খুদে জাদুঘর বিড়ম্বনা। এখন এটা কেন আর্জেন্টিনার ঐতিহ্যগত খুদে জাদুঘর বিড়ম্বনা বলতেছি, কারণ আপনি খেয়াল করে দেখবেন আর্জেন্টিনার যত স্কিলফুল যত স্টার প্লেয়ার আসে বেশিরভাগই কিন্তু ঘুরে ফিরে শর্ট হয়। আর্জেন্টিনার দুই গড় দিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসি দুজনে কিন্তু টপ টায়ার ফুটবলের স্ট্যান্ডার্ডে কিন্তু অনেক শর্ট প্লেয়ার, বাট তারপরেও তারা হচ্ছে ইতিহাসের সেরা তিনজনের দুইজন এবং ফুটবলের অল টাইম গ্রেট। এই দুই অল টাইম গ্রেটকে আইডল মেনে যেই সব ইয়াংস্টার আর্জেন্টিনাতে উঠে আসে তাদের বেশিরভাগই দেখবেন ঘুরে ফিরে তাদের মতোই শর্ট প্লেয়ার হচ্ছে। এক্সাম্পল যদি দেই, রিটায়ারমেন্টে থাকা জাভিয়ার সেভিওলা কিংবা কার্লোস তেভেস দুজনে কিন্তু অনেক ট্যালেন্টেড ছিল, আবার একই সাথে শর্টও ছিল। 2022 বিশ্বকাপের সদস্য পাপু গোমেজ কিংবা বর্তমান স্কোয়াডের সদস্য থিয়াগো আলমাদা এবং যার নাম নিচ্ছি এমিলিয়ানো বুয়েন্দা, এরা সবাই কিন্তু শর্ট প্লেয়ার। তারপর আর্জেন্টিনার ফিউচার হিসেবে যাদেরকে ধরা হয় এদের মধ্যে যারা স্পেশাল, ক্লদিও এচিভেরি কিংবা প্রেস্টিয়ানি, এরাও কিন্তু শর্ট প্লেয়ার। আমি এতক্ষণ পর্যন্ত যাদের নাম নিচ্ছি এদের হাইট যদি দেখেন সবার হাইট হচ্ছে 5 ফুট 5 থেকে 5 ফুট 8-এর মধ্যে। এখন কথা হচ্ছে এই শর্ট প্লেয়াররাই কেন এত বেশি স্কিলফুল হচ্ছে এবং এই শর্ট প্লেয়াররাই কেন ক্লাব লেভেলে এত দারুণ দারুণ পারফরমেন্স করতেছে, যেই কারণে আমরা দাবি করতেছে যে এদেরকে দলে অবশ্যই নিতে হবে। এখন সবার আগে আসলে একটু দেখা উচিত, একটু আলাপ করি, যেটা হচ্ছে যে এই শর্ট প্লেয়াররা কেন এত বেশি স্কিলফুল হয়। শর্ট প্লেয়ারদের স্কিলফুল হওয়ার রিজনটাকে লো সেন্টার অফ গ্র্যাভিটি এই সায়েন্টিফিক থিওরিতে একটু এক্সপ্লেন করা যায়। লো সেন্টার অফ গ্র্যাভিটিটা কি? একজন লম্বা ফুটবলার অথবা লম্বা পার্সনের তুলনায় যে একটু শর্ট পার্সন তার কিন্তু বডি ব্যালেন্সটা একটু ঠিক থাকে, কারণ তার ওয়েট একটু কম থাকে, সে গ্রাউন্ডের কাছাকাছি থাকে, তাই সে তার বডি ব্যালেন্সটা কম্পারেটিভলি একটু বেটার ধরে রাখতে পারে। ফুটবলে কিন্তু এই বডি ব্যালেন্সটা ঠিক রাখাটা অনেক গুরুত্বপূর্ণ এবং তার সাথে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এই বল কন্ট্রোলটা। বল কন্ট্রোলের বেলাও কিন্তু লম্বা প্লেয়ারদের তুলনায় শর্ট প্লেয়াররা একটু অ্যাডভান্টেজ পায়। কিভাবে অ্যাডভান্টেজ পায়? বলটা কন্ট্রোল করতে হবে পা দিয়া, তো পা দিয়ে কন্ট্রোল করার আগে বলটা কিন্তু ভালোভাবে চোখ দিয়ে খেয়াল রাখতে হবে। এখন আপনি একটু কল্পনা করে দেখেন, যেই প্লেয়ারটা 6 ফুট লম্বা সেই প্লেয়ারটা বলটা কাছে দেখবে নাকি যেই প্লেয়ারটা 5.5 ফুট লম্বা সেই প্লেয়ারটা বলটা কাছে দেখবে? অবভিয়াস আনসার হচ্ছে যে প্লেয়ারটা শর্ট 5.5 ফুট সে বলটা একটু বেশি কাছে দেখবে, বড় দেখবে, এবং তার জন্য জিনিসটা ইজি হবে বলটা কন্ট্রোল করা এবং তার চোখ এবং ব্রেনের কম্বিনেশনে একটা ভালো ডিসিশন নেওয়া যে তার বলটাকে সে তার পা দিয়ে কিভাবে কোন অ্যাঙ্গেলে কোন ডিরেকশনে কোন পজিশনে নিয়ে সে কন্ট্রোল করবে। যেই কারণে সায়েন্টিফিক্যালি লম্বা প্লেয়ারদের তুলনায় কিন্তু শর্ট প্লেয়ারদের বল কন্ট্রোল বেটার হয়। বডি ব্যালেন্স তো আগেই বললাম যেটা এটা আগে থেকে বেটার। আবার এটা বলতে পারেন যে প্লেয়াররা যখন বল নিয়ে স্প্রিন্ট করে তখন তো লম্বা প্লেয়াররা একটু ফাস্ট আগাইতে পারে, কারণ তার কিন্তু অল্প স্টেপে সে কিন্তু বেশি দূর চলে যেতে পারে। এখানেও কথা হচ্ছে লম্বা স্টেপে হয়তোবা সে একটু আগে আগে চলে যেতে পারে, বাট শর্ট প্লেয়ারদের যেহেতু বল কন্ট্রোলটা ভালো, তো লম্বা প্লেয়ারের স্প্রিন্ট অথবা ড্রিবলিং এর তুলনায় শর্ট প্লেয়ারের স্প্রিন্ট অথবা ড্রিবলিং এ বল কন্ট্রোলটা বেটার হবে, আরো ইফেক্টিভ হবে। এখন আর্জেন্টিনার আসলে এটা তো বললাম যে শর্ট প্লেয়ারদের যে অ্যাডভান্টেজটা, যাদের স্কিল লেভেলটা কেন লম্বা প্লেয়ারদের তুলনায় বেশি হয়, তাদের বল কন্ট্রোল ভালো হয়, তাদের পাসিং কিংবা শর্ট বলি ওইটাও কিন্তু লম্বা প্লেয়ারদের তুলনায় বেটার। কারণ হচ্ছে কি, যেটা বললাম, তাদের বলটা কিন্তু তারা লম্বা প্লেয়ারদের তুলনায় একটু ভালোভাবে দেখে, একটু বেশি কাছে দেখে। কিন্তু এই শর্ট প্লেয়ারদের ডিসঅ্যাডভান্টেজটা কোনটা কি? প্রথম ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে ফিজিক্যাল। লম্বা প্লেয়ারদের সাথে ফিজিক্যাল ডুয়েলসে ওরা নর্মালি পারার কথা না, এরা নর্মালি পারেও না। তার থেকে আরেকটা বড় কথা হচ্ছে যে শর্ট প্লেয়ারদের স্ট্রেংথটা হচ্ছে কিন্তু গ্রাউন্ডে। তার মানে একটা শর্ট প্লেয়ারের বেস টানতে হলে কিন্তু তাকে বলটা গ্রাউন্ডে খেলতে হবে এবং তাকে বলটা গ্রাউন্ডে পাস দিতে হবে। এখন সবসময় তো গ্রাউন্ড ফুটবল খেলা সম্ভব হয় না, এবং গ্রাউন্ড ফুটবল খেলা হচ্ছে সবচেয়ে রিস্কি ফুটবল। বলটা যে কোনো সময় ইন্টারসেপ্ট হয়ে যেতে পারে এবং ওই ইন্টারসেপ্ট থেকে কিন্তু একটা কাউন্টার অ্যাটাকও ক্রিয়েট হতে পারে। শর্ট প্লেয়ারটা হয়তো সে গ্রাউন্ডে ভালো, তার পাসিং হয়তো ভালো, বল কন্ট্রোলও ভালো, বাট তাকে যে পাস দিবে তার পাসিং হয়তো অতটা ভালো নাও হইতে পারে।
বাট শর্ট প্লেয়ারটার সেরা টানতে হলে কিন্তু শর্ট প্লেয়ারটার পায়ে ঠিক মতো বলটা পাস দিতে হবে। এখন নর্মাল ক্ষেত্রে সেই পাসিংটা বেশিরভাগ সময় সেই পাসিংটা হয়ে যায় এরিয়াল পাস। এরিয়াল পাস যদি দেওয়া হয় একটা শর্ট প্লেয়ার এবং একটা লম্বা প্লেয়ারকে, তাহলে বলটা জিতবে কে? আপনি ধরেন যে 5.5 ফুটের একটা প্লেয়ার, সাথে 6 ফুট একটা প্লেয়ার আছে, একটা এরিয়াল বল দেওয়া হইল, ওই বলটা নর্মালি কে জিতবে? অবশ্যই 6 ফিটের লম্বা প্লেয়ারটা। কারণ হচ্ছে গিয়া এরিয়াল বলটা তার ফিজিক্যালি দিয়ে তার জন্য উইন করা ইজি। বাট যদি গ্রাউন্ডে পাস দেওয়া হয়তো তাহলে তো শর্ট প্লেয়ারটা হয়তো এটার অ্যাডভান্টেজ নিয়ে আসে আগাইতে পারতো, বাট গ্রাউন্ড পাস দেওয়া কিন্তু ইজি না। তার থেকেও বড় কথা হচ্ছে এরপরে টিম ট্যাকটিক্সে যদি দেখি, একটা টিমে যদি এরকম শর্ট প্লেয়ার বেশি হয়, তাহলে কোচের বেস্ট ট্যাকটিক্সটা হবে গ্রাউন্ড ফুটবল খেলা। মানে গ্রাউন্ডে শর্ট পাস, থ্রু পাস, এই মানে যাতে প্লেয়ারদের পায়ে পায়ে বলটা বেশি ঘুরে। এখন গ্রাউন্ড ফুটবল খেলা সবচেয়ে বেস্ট টিম আপনার দেখা কোনটা? অবভিয়াস আনসার হবে পেপ গার্দিওলার প্রাইম বার্সেলোনা। সেখানে কিন্তু মেসি ছিল এবং মেসির সাথে জাভি ইনিয়েস্তা ছিল, তিনজনে কিন্তু সেম হাইটের এবং শর্ট প্লেয়ার, বাট তারা বল পায়ে তাদের কন্ট্রোল ছিল এক্সট্রাঅর্ডিনারি, তাদের পা থেকে বল নিতেই পারতো না কেউ। যেই কারণে এই তিনজন সাথে আরো যারা ছিল তাদের মধ্যে অনেক বেশি শর্ট পাস করা হয়তো, অপোনেন্ট টায়ার্ড হয়ে যেত তাদের পিছনে বলের পিছনে চেস করতে করতে, বাট তাদের কাছ থেকে বল কেড়ে নিতে পারতো না। বাট সবাই কি জাভি ইনিয়েস্তার মেসির মতো স্কিলফুল? আমি আর্জেন্টিনা এখন যাদের নাম নিলাম, আলমাদা, বুয়েন্দিয়া, মানে এরা কি এই লেভেল স্কিলফুল ছিল? না, তারা ভালো প্লেয়ার, বাট ওই রকম লেভেলের কিন্তু স্কিলফুল প্লেয়ার না। এখন স্কালোনি যদি এই শর্ট প্লেয়ারদেরকে দলে ডাকে, তারা কি ওই জাভি ইনিয়েস্তা, মেসিকে নিয়ে গার্দিওলা যেই টিকিটেকা ফুটবল খেলাইছিল, সেই টিকিটেকা ফুটবল কি স্কালোনি অ্যাপ্লাই করতে পারবে? পারবে না। স্কালোনি হয়তো মাঝে মধ্যে ট্যাঙ্গো ফুটবল খেলায়, বাট এটা সবসময় পসিবল না। এটা যদি সবসময় করতে যায় তাহলে এটা ব্যাকফায়ার করার সম্ভাবনাটা বেশি। এবং স্কালোনির হিস্ট্রি যদি দেখি, সে দায়িত্ব নেওয়ার পর থেকে সে কিন্তু হচ্ছে ওই শর্ট প্লেয়ারদের প্রায়োরিটি কম দিছে। কেন প্রায়োরিটি কম দিছে? এর বড় কারণ হচ্ছে স্কালোনি আসলে কখন দায়িত্বটা নিয়েছে। স্কালোনি দায়িত্ব নিয়েছিল 2018 বিশ্বকাপের পরে। 2018 বিশ্বকাপে কি করছিল? আর্জেন্টিনা 4 ম্যাচে 9টা গোল খাইছিল, এর মধ্যে ইউরোপিয়ানদের সাথে 3 ম্যাচে 8টা গোল খাইছে এবং একটা ম্যাচও জিতে নাই। তো ইউরোপিয়ানদের সাথে ফাইট দিতে হইলে ফিজিক্যালি স্ট্রং হইতে হবে, তাদের সাথে সমান্তরালে খেলার জন্য। যেই কারণে স্কালোনির দলে আসার পর থেকে সে বেশিরভাগ সময় লম্বা প্লেয়ারদেরকে বেশি দলে দলে ডাক দিত, এবং তার একটা স্ট্যান্ডার্ড ছিল যে ডিফেন্সে খেলতে হলে 6 ফিটের বেশি লম্বা হইতে হবে, অথবা মিডফিল্ডে খেলতে হলে তার 5 ফুট 10-এর এভারেজে 5 ফুট 10-এর মতো লম্বা হইতে হবে। এর থেকে শর্ট প্লেয়ারগুলো সে নচরে কল আপ করতো না। যেই কারণে পাপু গোমেজ বলি, এই বুয়েন্দিয়া বলি, লিসান্দ্রো মার্টিনেজ বলি, এরা কিন্তু ভালো পারফরমেন্স করার পরও কিন্তু ওই টাইমে কল পায় নাই। এখন এমিলিয়ানো বুয়েন্দিয়া এখন যে পারফরমেন্সটা দিচ্ছে, এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানাইছি যে কি কি চ্যালেঞ্জ হতে পারে। তো এখন বাট এই পারফরমেন্সের পরে, স্পেশালি ইউরোপা লিগের ফাইনালে এই পারফরমেন্সের পরে তারে ইগনোর করা স্কালোনি না, এটা যে কোনো কোচের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং কাজ হয়ে যাবে। তো এখন স্কালোনি আসলে অলরেডি হয়তো বা সে চিন্তা করে ফেলছে যেতে বুয়েন্দিয়াকে সে রাখবে কি রাখবে না। কথা হচ্ছে যে বুয়েন্দিয়াকে যদি রাখা হয় তাহলে কাকে বাদ দিতে হবে। এখন এই কাকে যে বাদ দিবে ওইটাতে আর্জেন্টিনার জন্য কি ট্যাকটিক্যাল লস হইতে পারে, কারণ কিছু এই যে বলে বুয়েন্দিয়ার ট্যালেন্টটা কাজে লাগাতে হলে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে। ওই স্যাক্রিফাইসটা কি হইতে পারে? বুয়েন্দিয়ার সবচেয়ে বড় কম্পিটিটর হচ্ছে স্কোয়াডে থিয়াগো আলমাদা, একদম লাইক কম্পিটিটর। থিয়াগো আলমাদা কি, সে কনমেবল কোয়ালিফায়ারে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে ভালো পারফরমেন্স করা একটা প্লেয়ার, তার বেশ কয়েকটা গোল অ্যাসিস্ট আছে, তাকে ইগনোর করা কঠিন। যদিও বা অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে তার এই সিজনের ফর্মটা কিন্তু ভালো ছিল, পারফরমেন্সটা কিন্তু ভালো ছিল না। এখন আলমাদাও যদি থাকে, বুয়েন্দিয়াও যদি থাকে, এট দ্য সেম টাইম যদি মেসিও থাকে, আবার ওই দিক দিয়ে মিডফিল্ডে যদি বার্কোকে নেওয়া হয়, তাহলে কিন্তু এই শর্ট প্লেয়ারদের সংখ্যা স্কোয়াডে বেশি হয়ে যায়। এটা কিন্তু টেকনিক্যাল ইমব্যালেন্স ক্রিয়েট করবে। আর এই বুয়েন্দিয়াকে নিতে গিয়া যদি আপনি বলেন যে নিকো গঞ্জালেসরা বাদ দিবেন, যারা আমরা ম্যাক্সিমাম পছন্দ করি না, তো নিকো গঞ্জালেস বাদ দিলে কি হবে? লেফট উইং ধরে ভালো ওয়ার্ক রেট দেওয়া একটা প্লেয়ার কমে যাবে, যে কিনা লেফট ব্যাককেও সাপোর্ট দেবে আবার অ্যাটাকেও সাপোর্ট দেবে। স্কালোনি কিন্তু নিকো গঞ্জালের কাছ থেকে গোল অ্যাসিস্ট আশা করেন। নিকো গঞ্জালের কাছ থেকে স্কালোনি আশা করে সেই ওয়ার্ক রেটটা, কিংবা সে যখন লং বল ট্যাকটিক্সে খেলাবে তখন ওই লং বল উইন করার জন্য জাম্প দেওয়াটা।
এখন ধরেন যে নিকো গঞ্জালেস আছে, তাহলে বাদ দিবে কাকে? একমাত্র ফিজিক্যাল স্ট্রাইকার ফ্ল্যাকো লোপেজকে, যেই লোপেজ হয়তোবা খুব হাই প্রোফাইলের প্লেয়ার না, বাট ফ্ল্যাকো লোপেজ কেন দরকারি? ধরেন যে এই জর্ডান কিংবা আলজেরিয়ার সাথে খেলা হইতেছে, দুইটা টিমে লো ব্লকে খেলতেছে, 2014 সালে ইরান কিংবা 18 সালে আইসল্যান্ডের মতো আর্জেন্টিনা বক্সে ঢোকার কোনো চান্সই পাচ্ছে না, শট নিলে ব্লক হয়ে যেতেছে, ক্রস করতেছে, লাউতারো আলভারেজের মতো শর্ট স্ট্রাইকার যারা, তারা মাথা ছোঁয়াইতে পারতেছেন, রোমেরো অতানমন্দির মতো ডিফেন্ডারদের বক্সে ঢুকা ক্রস করার জন্য চেষ্টা করতে, মানে ক্রসে হেড করার জন্য চেষ্টা করতে হচ্ছে। ওইরকম সিচুয়েশনে কিন্তু আপনার এই ফ্ল্যাকো লোপেজের মতো একটা ফিজিক্যাল স্ট্রাইকার দরকার। পানিচালি থাকলে অবশ্যই ভালো হইতো, বাট পানিচালি তো নাই। এখন ফ্ল্যাকো লোপেজ যদি বাদ যায় এই বোয়েনদের কারণে, তাহলে জিনিসটা কি হবে? মানে ওই আলজেরিয়া জর্ডান টাইপ যারা একটু ফিজিক্যালি স্ট্রং লো ব্লকে খেলবে, তাদের বিরুদ্ধে আর্জেন্টিনা ক্রস করে যাবে, কর্নার কিক নিয়ে যাবে, কিন্তু হেড করে গোল করার মতো কারণে পাবে না। এটা একটা কিন্তু মেজর ট্যাকটিক্যাল ডিসঅ্যাডভান্টেজ যদি একই সাথে বোয়েনদিয়া এবং আলমাদা বিশ্বকাপে যায়। আমি জানি না স্কালোনি আসলে ডিসিশনটা কি নিবে, অথবা এই ভিডিওটা আপনি হয়তো যখন দেখতেছেন তখন হয়তো দেখা যাবে যে স্কালোনি অলরেডি দল ঘোষণা করে দিছে, বোয়েন্দা হয়তো বা আছে অথবা নাই, অথবা বোয়েন্দাকে নিতে গিয়া আলমাদা বাদ পড়ে গেছে, নিকো গঞ্জালেস বাদ পড়ে গেছে, কিংবা মিডফিল্ডে লো সেলসো কিংবা পেরোনে এরা বাদ পড়ে গেছে, যে কেউ বাদ পড়ে যেতে পারে। তো এখন আসলে এই পুরো সিচুয়েশনটা হচ্ছে স্কালোনির উপরে, সে আসলে কিভাবে জিনিসটা হ্যান্ডেল করবে। তো যেভাবেই করুক, আমাদের আসলে এক্সপেকটেশন যেটা থাকবে, যেই টিমের চান্স পাক সে যাতে তার সেরাটা দেয়, এবং তাকে দলে নেওয়ার কোনো যে ল্যাকিংসটা ক্রিয়েট হইতো, সেই ল্যাকিংসটা যেত সে তার পারফরমেন্স দিয়ে পুষায় দেয়।